সাদ্দাম কারাগারে কি করছেন? কিভাবে তার দিন এখন কাটছে? আপা আমাদের পরিবার থেকে কালকে দেখা করে আসার পর আজকে আবার পরিবার থেকে গেছিলেন দেখা করতে। আমার আম্মা, আমার বোন, আমার ভাগ্নে ভাগ্নি অনেকেই গেছিলেন। কিন্তু দেখা দেখা হয়েছে, ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে, ভাইয়া শুধু কান্না করতেছে আর শুধু বলতেছে যে আমার আমানতটা তোরা রাখতে পারলি না, এগুলো শুধু কান্নাকাটি করতেছে। সে দুই কান্নাকাটি করতেছে আর কিছু, সে মুখে ভাষা হারিয়ে ফেলছে, শুধু কান্নাকাটি করতেছে আর কিছু, আর শুধু বলতেছে আমার আমানতটা তোরা রাখতে পারবি না। আম, কি ঘটেছিল? তিনি কেন প্যারোলে জামিন পেলেন না? কি ঘটেছিল? মানে আমাকে যদি একটু বলতেন, আমরা একটু একটু আপা শুনেছি। যখন জি। আপা যখন আমি এই সংবাদ পেলাম তখন আমি ঢাকায় ছিলাম। আমি ঢাকায় ফেরার পথে আমি আমার মামাকে ফোন দিয়ে বলি যে মামা তুমি প্যারোলে মুক্তির ব্যবস্থা করো। এর আগে একবার আমার দুলাভাই যখন মারা গেছিল, 5 মাস আগে আমার দুলাভাই যখন মারা গেছে তখন আমরা প্যারোলে মুক্তির জন্য আবার আবেদন করছিলাম। তখন কারা কর্তৃপক্ষ বলছে যে এটা আপনাদের ব্লাড কালেকশন না, এই জন্য এটা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর আমরা ওই সময় মেনে নিচ্ছি যে আসলে এটা হতে পারে, এটা কার নিয়ম। এজন্য আমরা আমাদের লয়ারের সাথে কথা বলি, বাগেরহাটে আমার ভাইয়ার কেসগুলো যে নড়ে মানে চালাই, লয়ারের সঙ্গে কথা বলি অ্যাডভোকেট পলাশ ভাইয়ের সঙ্গে। পলাশ ভাই বলে যে একটা ফরওয়ার্ডিং করতে হবে, পলাশ ভাইকে দিয়ে সেই ফরওয়ার্ডিংটা আমরা হোয়াটসঅ্যাপে এনে আমরা প্রিন্ট দিয়ে 20 টাকার একটা ওই যে স্টাম্প না কি জানি বলে ওটা আপনার মানে করতে হয়, ওইটা দিয়ে আমরা একটা রিসিভিং কপি নিয়ে আমার মামা এবং আমার এক ছোট ভাই আপনার ডিসি অফিসে যাই, ডিসি অফিস থেকে ডিসি অফিসের বাংলোয় গিয়েছিল, কারণ ওই দিন ছিল শুক্রবার। তখন ডিসি অফিসে যখন গেছে তখন আমার মামা ডিসি অফিসে ডিসি স্যারের মহোদয়ের সঙ্গে কথা বলতে চাইছে। তখন ডিসি মহোদয়ের এপিএস বলছে যে কথা বলা লাগবে না, আপনি পেপারসটা আমার কাছে দেন। তখন পেপারসটা পেপারসটা ডিসি মহোদয়ের এপিএস এর কাছে যখন দিছে তখন এপিএস এর কাছে যখন দিছে তখন এপিএস ডিসি মহোদয়ের কাছে নিয়ে গেছে। ডিসি মহোদয় মার্ক করে দিচ্ছে হচ্ছে বাগেরহাটের জেলারের কাছে। বাগেরহাটের জেলারের কাছে মার্ক করে দিলে ওই এপিএস তখনই বাগেরহাটের 3 জনকে ফোন দিছে, 3 জন থেকেই বলেছে না এটা হবে না। তখন আমরা বলছি যে হবে না কেন, বলছে যে আপনারা করতে পারেন, জেলারের সঙ্গে যে যোগাযোগ করেন। আমাদের বলছে জেলার সঙ্গে যে যোগাযোগ করতে, আমরা বাগেরহাটের জেলার সঙ্গে যে যোগাযোগ করছি। বাগেরহাটের জেলার আমাদের বলছে যে আপনারা এখন যে আইন আইন এবং নিয়ম কানুন অনুযায়ী আপনারা কি আপনারা আপনাদের লাশ নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনারা প্যানেলে মুক্তি পাবেন না। তখন আমরা বললাম কেন মুক্তি পাবো না, এটা তো তার ছেলে এবং তার এবং জীবনের শেষ যাত্রা। তখন বলে যে এটা তো ডিসি মহোদয় জানেন। আমি বলছি ডিসি মহোদয়, সে বলছে ডিসি মহোদয় আমার অভিভাবক ডিসি মহোদয় জানেন। আমি বলছি যে ডিসি, মামা বলছে যে ডিসি মহোদয় তো আপনার কাছে পাঠাইছে। তো বলছে তাহলে আমার কাছে যদি পাঠায় থাকে তাহলে আপনারা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করেন, অ্যাম্বুলেন্সে করে নিয়ে নিয়ে যাবেন, 4 জন লোক ঢুকবে, আর কোনো হাউকাউ করতে পারবেন না, সেই ব্যবস্থাটুকু আমি যদি দান করে দিতে পারি, এর বেশি আমি কিছু পারবো না। তখন মামা জেলা সাহেবকে বলছে যে অন্য কোনো ওয়ে বা অন্য কোনো সুযোগ আছে কিনা। তখন বলেছে তখন বলছে যে অন্য কোনো সুযোগ এগুলো চিন্তা করার সময় নাই, এখন হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি খারাপ, আপনারা লাশ নিয়ে যশোরে যান, এর বেশি আমি কিছুই করতে পারবো না। বলছে অন্য কোনো ভাবে কোনো কিছু করলে কি এটা সম্ভব? তা বলছে না, এটা কোনোভাবেই সম্ভব না। যশোরের বাগেরহাটের জেলার এটা বলে যশোরের জেল সুপারের নাম্বার আমাদের দিছে যে আপনারা যদি এটা যান তাহলে এই জেল সুপারের সাথে কথা বলবেন, আমাকে রওনা দেওয়ার আগে আমাকে ফোন দেবেন। তখন আমরা ওই সময় বলেছি তাহলে ঠিক আছে,
আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা তাহলে বাসায় যাই। পরে বাসায় এসে আরো কয়েক জায়গায় কথা বললাম, সবাই বলতেছে যে পরিবেশ পরিস্থিতি মনে হয় দেবে না। তারপরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম। পরে যশোর জেলা আপনার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ওইদিন বন্ধ ছিল, লোক ছিল না। একটা লোকের সঙ্গে আমি একটা লোক পাঠাইছিলাম। ওই লোক যে বলছে যে এইখানে আমার এক আত্মীয় মারা গেছে, তার এখন সে যশোর জেলায় আছে। তখন বলছে যে মামলা কোথায়, বলছে বাগেরহাটের। তো বলছে যে এটা তো বাগেরহাটের ডিসি মহোদয় সবকিছুর সমাধান করবে জেলারের মাধ্যম থেকে। তখন আমরা 11টার সময়, পরের দিন সকালে, শনিবার সকালে 11টার সময় যে জেলার সাহেবের সাথে দেখা করলাম। দেখা করে জেলার সাহেব বললো ঠিক আছে, এই যে জেল সুপারের নাম্বার নেন, যখন রওনা দিবেন তখন আপনি আমাকে একটা ফোন দেবেন, আমি এখানে কথা বলে রাখবো। আমি এইটুকুই করতে পারি, আর বেশি করতে পারবো না। আমাদের যে যশোর জেলায় আমাদের যে আবেদন করতে হবে বা এই ধরনের কোনো কিছু আমাদের বলেন নাই। আমাদের বলেছে আমরা এর বেশি কিছু করতে পারবো না, আপনারা এর বেশি পাবেনও না। এটাই হচ্ছে। তারপরে তো কি হলো, আমরা নিয়ে গেলাম ভাই। আমার আমি আপা আমার আমার যাওয়া আসায় 7 ঘন্টা লাগছে। আমি 7 ঘন্টা আপনার করছি, জার্নি করতে পারছি আমার লাশ নিয়ে। আমি কি যশোরে যদি আমাকে ডিসি মহোদয় বলতো বা ডিসি মহোদয়ের পিএস, আমাদের সাথে ডিসি মহোদয়ের সাথে কথা হয়নি, ডিসি মহোদয়ের পিএস আমাদের ঢুকতে দেয়নি, ডিসি মহোদয়ের সাথে কথা বলতে দিন। তা আমাদের যদি বলতো যে বা জেলা যদি বলতো যে ডিসি যশোর ডিসি সাহেবের, ডিসি মহোদয়ের কাছে আমরা আবেদন করলে আমরা পেরোলে মুক্তি পাবো, তাহলে আমরা সেটা করতাম না। আমরা যেহেতু 6-7 ঘন্টা নিয়ে আমরা 2টা লাশ নিয়ে আমরা জার্নি করতে পারছি, তাহলে এটা আমাদের কাছে এখন হচ্ছে দায় এড়ানোর জন্য এরা বিভিন্ন প্রকার মানে বলতেছে যে না আমরা বলছি এখন এটা সাধারণ মানুষের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিলাম যে আসলে আমাদের যদি আপনার বলতো যে যশোর জেলে কি করবো, মানে এখানে বিষয় হচ্ছে কেউ কোনো দায়িত্ব নেয়নি এখানে। কারণ হচ্ছে সে ছাত্রলীগ করতো, ছাত্রলীগ করাটাই তার জীবনে সবচেয়ে অপরাধ ছিল। আর এই দেশে জন্মগ্রহণ করাই ছিল তার মনে হয় পাপ। এই যে দেখা, এই যে মানবিক অবক্ষয়, আমার ভাইকে তার ছেলের কোলে তুলতে পারে নাই, এবং তার ছেলে তার ছেলেকে সে শেষ পর্যন্ত কিন্তু কোলে নেয় নাই। আবার সে বলছে যে আমার ছেলেকে আমি জীবিত থাকা অবস্থায় কোলে নিতে পারলাম না, তাহলে আমি মৃত্যুর পরে আমি কোলে নিয়ে কি করব। শুধু ছেলের মাথায় হাত বুলায় যাচ্ছে। তাই এই এই পর্যন্ত হয়েছে। তা আপা, মানে আমাদের প্রতি যে অবিচার হয়েছে, এই অবিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আল্লাহ কিছুর বিচার করবে। তাদের সন্তান দিয়ে আছে, তাদের প্রতি যে অবিচার করা হয়েছে, আমাদের প্রতি, আমাদের পরিবারের প্রতি যে অবিচার করা হয়েছে, সবকিছুর বিচার আল্লাহর কাছে ছেড়ে দিলাম। আমাদের তো আল্লাহ ছাড়া এখন আর কেউ নাই। এমনিতে শহীদুল, মানে সাদ্দামের ছেলেটির বয়স মানে কতদিন বয়সে উনি জেলে গেছেন? আমার ভাইয়া যখন জেলে গেছে তখন ভাবি প্রেগনেন্ট ছিল। ভাবির ভাবির ডেট ছিল 21 তারিখে। ভাইয়া অ্যারেস্ট হয়েছে 4 তারিখে। ও বাচ্চাটাকে আর কোনোদিনও কোলে নিতে পারেনি সে? বাচ্চাটাকে কোলে নিতে পারে নাই। কোলে নেওয়ার জন্য অনেক আগতি মিনতি করছে। একটা চিঠি ভাইয়ার ভাইরাল হয়েছে, আপনি দেখছেন কিনা আপা, যে মায়ের দিকে খেয়াল রাখিস, আমার দুঃখ একটাই, আমার ছেলেটাকে আমি কোলে নিতে পারলাম না। এটা ভাইয়ার লাস্ট চিঠি ছিল। যে কেসে ভাইয়াকে এই সোনার দেখাচ্ছে, সেই কেসের দিন ভাইয়া ছিল ইন্ডিয়ায় তার চিকিৎসার জন্য, অ্যাপোলো হসপিটালে চিকিৎসার জন্য সে ইন্ডিয়ায় গেছিল। সেই পেপার সহ দেওয়ার পরেও আমার ভাইয়াকে এইভাবে আটকে রাখছে। তারপরে যখন দেখতেছে আটকে রাখতে পারতেছে না, তখন 7 দিনের মধ্যে কোনো মামলা নাই, জামিনের কাগজ পৌঁছে যাওয়ার 7 দিনের মধ্যে কোনো মামলা না দিয়ে, সোনারেস্ট না দেখে 7 দিন রাখে। 7 দিন পরে আবার নতুন মামলায় সোনারেস্ট দেখে। এখন আমার ভাইয়া কারাগারে আছে। শহীদুল, এমনিতে
ধরেন উনি জেলে যাওয়ার পরে যখন তার সন্তান জন্ম হয়েছে জানলেন, তখন কি আপনারা তার ছেলেটিকে দেখাতে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ আপা, আমরা দেখাতে নিয়ে গেছি, কিন্তু তাকে তো কখনো ইসে দেখাইতে পারি না আপা। ওই ওই জেলখানার যে মানে গ্রিল দেওয়া থাকে, ওই গ্রিলে ফাঁক থেকে যতটুকু দেখতে পারছে ওইটাই, আর কোর্টে দূর থেকে যতটুকু দেখছে। খুলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, অনেক মানে পুলিশের অনেক রিকোয়েস্ট করছি, সে নিজেও রিকোয়েস্ট করছে, পুলিশের হাত পা ধরা যে ছেলেটাকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আহ, উনি আহ, কতবার ওনার জামিন হয়েছিল? আমি শুনেছি যে ওনার বেশ কয়েকটা জামিন হয়, আবার জেলখানায় নিয়ে যায়। জি আপা, ওনার যখন আমার ভাইয়াকে যখন জেলে নেয়, তখন আমার ভাইয়া হচ্ছে এখানে এফআইআর ভুক্ত আসামি হচ্ছে 2টা মামলায়, আর আমার ভাইয়ার মামলা এখন 9টা। সবগুলো সোনারেশ দেখায়, এই 7বারই সোনারেশ দেখায় আমার ভাইয়াকে অ্যারেস্ট করছে। তার মধ্যে 5বার হচ্ছে আমরা জামিন করাইছি, একদম পুরো মামলা সব জামিন হয়েছে, তারপরে আবার সোনারেশ দেখাইছে। মানে জেল গেট থেকে আবার অ্যারেস্ট করেছে? জেল গেটের বেরও করে না আপা, বের না করে জেলের মধ্যে রাখে আবার নতুন মামলা দিয়ে দেয়। মানে জেল থেকে বের করে দিয়ে আবার ধরে আবার ই করবে তা না, জেলে রাখে আবার নতুন মামলা দিয়ে দেয়। জেলের আমি আমি একটা মানে একজনের সাথে কথা বলছিলাম যখন এইগুলো করতেছিল, তখন এক আইনের লোকের সাথে কথা বলছিলাম, সে বলছিল যে কারা আইনে আছে, যখনই ঢুকবে আপনার ইসের জামিন নামা যখনই ঢুকবে, তার যত দ্রুত সম্ভব তাকে জেল গেট থেকে বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে কারা কর্তৃপক্ষের। কিন্তু তারা আমার ভাইয়ার সকাল 9টার সময় জামিনের কপি ঢুকছে, মানে সকাল 9টার সময় ঢুকছে, রাত 9টার সময় কারা কর্তৃপক্ষ মামলা দিছে। এই এই যে 12 ঘন্টা, এই 12 ঘন্টা আমার ভাইয়ারে একদম শুধু শুধু তারা মানে কোনো কেস পাচ্ছে না। কেস দিতে দিতে যখন বাগেরহাটের কেস শেষ, তখন তারা শেষমেশ চিতেলমারির কেস দিছে। সেই 9-12 ঘন্টা আমার ভাইয়াকে বসায় রাখছে। আর আমার ভাইয়া থাকার কথা যশোর বাগেরহাট কারাগারে। আমার ভাইয়া যদি আজ বাগেরহাট কারাগারে থাকতো, আমার ভাবি এবং বাচ্চা মারা যেত না। কারণ আমার বাড়ি থেকে বাগেরহাট কারাগারে যেতে লাগে 10-15 মিনিট, কিন্তু ভাইয়া বাগেরহাট কারাগারে না থাকার কারণে ভাবি হতাশায়, ভাইয়া যদি ভাবির সাথে দেখা করতে পারতো, তাহলে ভাবিও হতাশাগ্রস্ত হতো না। ভাইয়া দুই একটা আশার বাণী শোনাতো, আমার ভাবি তার বাচ্চা নিয়ে মোটামুটি একটা মানে তার ভালোভাবে থাকতে পারতো। আমাদের সাথে এই অবিচারও করছে, আমার ভাইয়ের প্রতি এত অবিচার করছে। আর আমরা যদি কোনো সময় দেখা করতে যেতাম, আমাদের সাথে বিভিন্ন ভাবে আমাদের হ্যারাসমেন্ট, এইভাবে আমাদের সাথে এগুলো মানে প্রতিনিয়ত করে যাচ্ছে আপা। আবার 5 তারিখের পরে আমাদের বাড়ি ঘর, আমাদের ঘেরের মাছ লুট করে নিয়ে গেছে। তারপরেও আমরা মোটামুটি মনোবল হারাইনি। তারপরেও আমার ভাইটার সাথে এইভাবে এখন আমাদের যে ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি তো পোষণ আমার ভাই শুধু একটা কথাই বলছে যে আমার তো সব শেষ, আমার তো আর কিছু থাকলো না। উম, উম, এই মানে এই এত অত্যাচার কেন করছে বলে আপনাদের মনে হয়? আপা এই অত্যাচার শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ করাই হচ্ছে তার অপরাধ, আর কোনো অপরাধ নাই আপা। আপনি যদি আমার গ্রামে, আমার এই থানায় আপনি খোঁজ নিয়ে দেখেন, আমার ভাইয়ের নামে একটা চাঁদাবাজি, একটা আমাদের বাগেরহাটে মৎস্য খামার বেশি, একটা মৎস্য খামার সে বেআইনি ভাবে দখল করে হয়েছে 17 বছরে, কেউ একটা প্রমাণ দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, বা কেউ যদি এই ধরনের একটা প্রমাণ দিতে পারে, তারা যা করবে সেটা আমি নিজে মাথা পেতে নিব। আমাদের প্রতি এটা এই 5 তারিখের পরে অবিচার করা হচ্ছে, মানে শেষ অবিচারের শেষটা মানে একদম শেষ পর্যায়ে এসে যে অবিচারটা হয়েছে, এই অবিচারটা মানা যায় না আপা। মানে শুধু আওয়ামী লীগ করাটাই অপরাধ? এটাই? জি জি আপা, আপা আওয়ামী লীগ করাটাই অপরাধ, এই আওয়ামী লীগ করাটাই অপরাধ। আমার ভাইয়া একটা কথা বলছে, আমিও ওই জেলারের সঙ্গে কথা বলছিলাম যে
যদি আওয়ামী লীগ করা অপরাধ হয়, তাহলে একদিন আওয়ামী লীগ না করাও অপরাধ হতে পারে। আমি কিন্তু আপা কোনো রাজনীতি করি না। আমি 14 বছর আমি ঢাকায় ডেভেলপারে চাকরি করি। আমরা কখনো আমার ভাইয়ের ক্ষমতা থাকতেও আমরা কোনোদিন যাই আমরা পরিচয় দিইনি যে আমার ভাই অমুক। আমি 14 বছর ধরে আমি ডেভেলপারের কোম্পানিতে চাকরি করি। এমনিতে সাদ্দাম, তার কয়েকটা ভিডিও আমি দেখলাম, করোনার সময় মানুষকে অনেক সাহায্য সহযোগিতা করছেন, বিভিন্ন সময় তার অ্যাক্টিভিটি গুলো আমি দেখছিলাম। তো তার উপরে এতটা আক্রোশ কেন? সে বঙ্গবন্ধুর আদর্শে কখনো আপোষ করেন নাই। তার নেতা শেখ তন্ময় এবং শেখ হেলাল চাচা তাদের বিষয়ে কখনো, এবং শেখ হাসিনার প্রশ্নে 5 তারিখের পরে আপা সাদ্দাম 5 তারিখের পরে বাংলাদেশে প্রথম প্রোগ্রাম 17ই মার্চ। 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রোজার মধ্যে প্রথম বাংলাদেশে যখন আওয়ামী লীগের উচ্চারণ করতে মানুষের ভয় পেত, তখন ছাত্রলীগের একটা প্রোগ্রাম হয়েছিল আপা আগারগা। ওই প্রোগ্রামে স্লোগান দিয়েছিল জুয়েল হাসান সাদ্দাম, যার কারণে জুয়েল হাসান সাদ্দাম 5 তারিখের পরে আওয়ামী লীগটাকে সুসংগঠিত করার জন্য তার ফেসবুক পেজে ঢুকলে আপনি দেখতে পারবেন যে তার 5 তারিখের পরে তার অবদান। 5 তারিখের আগে তো অনেক হাইব্রিড এবং সুশীল লোকজন ছিল, কিন্তু 5 তারিখের পরেই তো খাঁটি আওয়ামী লীগের কাছে তাদের স্টিং রোলার। কিন্তু আপনি ফেসবুক যদি দেখেন আমার ভাইয়ার 5 তারিখের পরে একটা দিনের জন্য সে ডিঅ্যাক্টিভ হয়নি। একটা দিনের জন্য প্রতিদিন একটা না একটা বার্তা সে দিয়েছে, প্রতিটা নেতাকর্মীর সাথে যোগাযোগ করেছে। আপনি যদি বাগেরহাটের একটা ক্ষুদ্র কর্মী থেকে বাগেরহাটের একদম উচ্চ পর্যায়ের নেতা বলেন, যদি বলেন যে জুয়েল হাসান সাদ্দাম কেমন, এক বাক্যে বলবে যে নেতা হিসেবে বা ভাই হিসেবে বা কর্মী হিসেবে তাকে 100তে 100 দেওয়া লাগবে। এইটাই হচ্ছে মূলই। আমার ভাইয়া 17 মার্চে প্রোগ্রামটা করার কারণেই ভাইয়া হচ্ছে আক্রোশের শিকার। আমার ভাইয়া ভিডিওর মাধ্যমে বিভিন্ন বার্তা দিত, যার কারণে আমরা কিন্তু এটার হুমকির সম্মুখীন হয়েছি। আমরা বলছি যে আমরা রাজনীতি করি না, আসলে তো আমার ভাইয়া রাজনীতি করে, আমরা তো রাজনীতি করি না, আমরা তো চাকরি করি। তা বলতাম যে ওর কাজ ও করতেছে, আমাদের এগুলো নিয়ে তোমরা ফোন দিও না। কারণ আমাদের পরিবারটা বাঁচানোর জন্য একমাত্র আমি ছাড়া আর মানে আমার বড় ভাই আছে, বড় ভাই একটা পুলিশের কনস্টেবল কয় টাকা বেতন পায় আপা? এমনিতে সাদ্দাম কিভাবে অ্যারেস্ট হয়েছিলেন, কবে অ্যারেস্ট হয়েছিলেন, কোথা থেকে অ্যারেস্ট? আপা ও অ্যারেস্ট হয়েছে 4ই এপ্রিল। ও 4ই এপ্রিল অ্যারেস্ট হয়েছে গোপালগঞ্জ থেকে। ও অ্যারেস্ট হয়েছিল হচ্ছে গোপালগঞ্জ ছাত্রলীগের কয়টা কর্মী ধরা পড়ছিল। ও সেই কর্মীদের, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের কর্মীরা ধরা পড়ছিল। ও সেই ছাত্রলীগের কর্মীদের পুলিশদের রিকোয়েস্ট করতে যে ও ধরা খায়, ওরে ধরছিল। রিকোয়েস্ট করলে ওরে গাড়িতে উঠাইছে, তারপরে ওরে করছে। গোপালগঞ্জে গিয়েছিল কেন? গোপালগঞ্জে আমার বোনের বাড়ি আপা, আমার মেজো আপার বাড়ি গোপালগঞ্জ। মেজো আপার বাড়িতে মানে ঈদের সময় বউ ছেলে মেয়ের সাথে ঈদ করবে, যার কারণে হচ্ছে আমার মেজো আপার বাড়ি যে বাসায় যে ছিল। 5ই আগস্টের পরে তার কি কি অ্যাক্টিভিটি ছিল, কি কি করেছিল? 5ই আগস্টের পরে আপা প্রতিটা নেতা কর্মীর সাথে যোগাযোগ করছে, প্রতিটা আপনার 17ই মার্চে প্রোগ্রাম করছে। রাতেই থাকতে পেরেছিল নাকি অন্য কোথাও আশ্রয় নিয়েছিল? না আপা, ওকে শুধু ওর প্রতি এটাই আক্রোশ যে বঙ্গবন্ধুর আদর্শে বাগেরহাটে যদি একটা ছাত্রলীগের ছেলে বা একটা কর্মীর নাম নিতে হয়, তাহলে সাদ্দামের নাম সবার আগে আসবে। এটা আপনি যদি এক বাক্যে কারো কাছে শোনেন, এটা আপনি প্রমাণ পাবেন, কারণ আপনার কাছে তো অনেক ঘটনার আছে সবকিছু। আপনি তো একটা সাংবাদিক, মানে একটা দর্পণ। আপনি খোঁজ নিলে জানতে পারবেন যে সাদ্দাম কেমন ধরনের কর্মী বান্ধব নেতা বা কর্মী বান্ধব কর্মী। মূল হচ্ছে সাদ্দামের সাথে আক্রোশ হচ্ছে সাদ্দাম হচ্ছে আওয়ামী লীগের একটা সাহসী যোদ্ধা। ও
ও এমন কোন 5 তারিখের পরে একটা অনেক বড় বড় নেতা একটা ভিডিও কনফারেন্স করার ই পায়নি, আর ও প্রতিদিন একটা না একটা ভিডিও ছাড়ছে, যা ওর ফেসবুক পেজে ঘেটলে আপনি সব দৃশ্যমান আপা। তার উন্নয়ন আপা, যখন আমার ভাইয়া যখন আমার ভাইয়া যখন ক্ষমতায় ছিল, এলাকায় মসজিদ, মাদ্রাসা এবং এলাকার উন্নয়নের কাজে, এলাকার মানুষের বিপদ আপদে সর্বক্ষণিক সে ছিল। তাকে ঈদের সময় আমাদের এমপি সাহেব তাকে উপহার দিত, দেখা গেল একটা উপহার দিতে, ওই উপহারটা সে নিজে না নিয়ে ওই উপহারটা সে মসজিদে এমপি সাহেবের নামে দান করে দিছে। পরে এমন হয়েছে এমপি সাহেব তাকে ফোন দিয়ে বলেছে তোরে দিলাম টাকাটা ঈদের সময় খরচ করতে, তা বলেছে ভাই আপনার নামে মসজিদে দিয়ে দিছে। তা আমার ভাই হচ্ছে এরকমের লোক ছিল। এটা আমি আমার ভাই সম্পর্কে বলার থেকে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনার কাছে আরো বেশি ই হবে। তো এমপি সাহেবকে এখন যোগাযোগ করেছে? এমপি সাহেব কি খোঁজ খবর হ্যাঁ নিয়েছে এই পরিবারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমপি সাহেব সবসময় আমার পরিবারের খোঁজ খবর নেই, সব সময় আমার আম্মা কি করছে, আমার বোনরা কি করছে, আমি কি করছি, তোদের কোনো খোঁজ টাকা পয়সা লাগবে কিনা, সবসময় সে খোঁজ খবর নিচ্ছে। কোনোটাই মানে তার বিষয়ে সে নেতা বা ভাই হিসেবে সে মানে সর্বোচ্চ দিয়ে সে চেষ্টা করছে। সে টাকাটা দিয়ে আপা সে আইনের, সে উকিলরে বলে যে কাগজটা দিয়াই, সে বলে না যে এইটা আবার তুই প্রচার করবি, কখনো ভাই বলে না যে এটা প্রচার করবি, ভাই বলে যে এটা হাইট রাখ, এটা আমি যে করছি এটা হাইট রাখ, ভাই কখনো বলে না যে প্রচার কর। সে সর্বক্ষণিক দেখছে, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখছি যে সে আমার উম, আমার ভাইয়া এবং ভাইয়ার বউ অর্থ অভাবে মারা গেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমরা চাকরি করি, আর আম- আমরা আমরা যথেষ্ট মোটামুটি সচ্ছল, আমাদের একটা আমাদের ওই অর্থ সম্পদের সমস্যা নাই, তারপরেও তন্ময় ভাই সবসময় খোঁজ খবর নিচ্ছে, এখনো নিচ্ছে। তন্ময় ভাই সবসময় খোঁজ খবর নিয়ে এখনো নিচ্ছে এবং এই সে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পরে কি যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? করলে কি? হ্যাঁ আমার সাথে তো আমার তন্ময় ভাইয়ের সাথে কথা হয়েছে এই পর্যন্ত। সাদ্দামের মৃত্যুর খবর যখন জানছে সেই থেকে এই পর্যন্ত না হইলেও মানে 70-80 বার। তার মধ্যে ভাই 1 ঘন্টা আমার সাথে 11 মিনিট কথা বলছে। সেই 11 মিনিট কথার মধ্যে সে তার কথাটা ছিল এরকমের, তার কথাটা ছিল এরা ঠিক এরকমের কথা যে সাদ্দাম হচ্ছে আমার ভাই, আমি শেখ তন্ময় সাদ্দামের শেষ কাজটুকু কি তোর স্বামীর স্বামী স্ত্রীর জানাজায় আসতে পারলো না, বাবা তার সন্তানের জানাজায় আসতে পারলো না, আমি ফেয়ারের ব্যবস্থা করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিস। ভাইয়ের শেষ কথা। ভাই এইটা 11 মিনিট কথার মধ্যে সে নিজে কান্না করে দিয়ে ভাই এই কথাটা বলছে। তা এটা আসলে কি বলবো, আর একটা কর্মী একটা নেতার প্রতি যতটুকু ভালোবাসা রেসপেক্ট করে, আমরা কর্মী, আমি তো রাজনীতি করি না, আমার ভাই করে। তাই মনে করি আমার ভাই তো সে দেখতেছে না, সে জেলে, সে খোঁজ খবর জানে, সে শুধু একটা কথাই সে জানে যে শেখ তন্ময় যদি বেঁচে থাকে, শেখ তন্ময় যদি এটা জানে, শেখ তন্ময় এটা সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। তার এই অনুভূতি এইটা এখনো পর্যন্ত আছে যে আমার কোন একটা বিপদ যদি তন্ময় ভাইয়ের কানে যায়, এটা সে যে করে হোক সেটা হালকা ভাবে নিবে না। সে এখনো এখন বিশ্বাস নিয়ে এখনো বেঁচে আছে, এখনো সে এই বিশ্বাসে আছে। সে এই কান্নাকাটির মধ্যেও বলছে যে ভাইকে কি জানাইছিস, ভাই কি খোঁজ খবর কতটুকু কি নিছে। তা আমরা বলছি ভাই সব জানে, ভাই যোগাযোগ করতে, ভাই যা করণীয় সব করতেছে ভাই। তো মৃত্যুর আগে আপনার ভাবি এবং ভাতিজা মানে তাদের মানে কেন তাদের মৃত্যুর মুখে পড়তে হলো, কেন, কি ছিল ঘটনা? মৃত্যুর মুখে আমার ভাবি হচ্ছে প্রচুর ডিপ্রেশনে ছিল।
আমার ভাবির যে মেন্টালি মানে সাপোর্টটা আমরা তো আপা পুরুষ মানুষ, আমরা আমাদের বাড়ি শুধুমাত্র আমার ভাবি, আমার মা আর আমার সহজ সরল একটা বোন আছে, একটু মানে অনেক সহজ সরল, মানে আপনি টাকা দিলেও গুনতে পারবে না। আমার বড় আপা একদম সহজ সরল। এরা তিনজন ব্যক্তি থাকে। মা অসুস্থ, মাকে আপনার 1.5 মাস হয়েছে অপারেশন করে নিয়ে আসছি খুলনা থেকে। অপারেশন করে নিয়ে আসছি, মা বিছানা থেকে ঠিকমতো উঠতে পারে না। আমার বড় আপাই আমার মাকে দেখো এখন। আর ভাবি থাকে এখন, ভাবিকে ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারে না, যার কারণে আর এবং বিভিন্ন লোক বলে যে তোর স্বামী বের হতে পারবে না, তোর স্বামী কখনো বের হতে পারবে না। আমাকে ভাবি বলতো যে বাবা আপনার ভাই কি বেরোতে পারবে না? তাই আমি বললাম ভাবি নির্বাচনটা কোনো কাজে শেষ হোক, তারপরে ভাইপোর জন্মদিন ইনশাল্লাহ আপনি ভাই আর হচ্ছে ভাইপো একসাথে পালন করবেন অনেক বড় করে। তো সে বললো যে না তাই যেন হয়। এমনিতে কোন রকম হুমকি ধামকি অপমান এরকম কোনো ব্যাপার ছিল পারিপার্শ্বিকতা না থেকে, না কোনো ভয় না, ভীতি? পারিপার্শ্বিক থেকে ভয় ভীতি তো পাইতোই, কারণ হচ্ছে ফেসবুকে বিভিন্ন গালাগাল করতো, বকাবকি করতো, ভাইয়াকে মাইরে ফেলবে, এই করবে সেই করবে। ফেসবুকে ভাইয়ের নামে কন্টিনিউ বকাবকি করতো। এটা নিয়েও সে আপসেট ছিল যে ও ভাই আপনার বাইরে মেরে ফেলবে। তখন আমি একটা সময় ভাবিরে বললাম ভাবি এই ফেসবুক হচ্ছে একটা বাজে জিনিস, সেটা আপনি বাদ দিয়ে দেন। তো ভাবিও বলেছে যে হ্যাঁ এটা একটা ভালো জিনিস না। ভাবি তখন ফেসবুকে কম ঢুকতো। মানে আপনার আত্মীয় স্বজনরা যদি গালাগালি করে মাইরে ফেলবে, এটা তো তার স্বামীর বিষয়ে বললে তো স্ত্রীর এটা অবশ্যই একটা টেনশনের বিষয়। তো আপনারা তাকে কেমন করে মৃত পেলেন? আপা আমরা তো, আমার আম্মা ছিল হচ্ছে, আমার মামাতো বোনের বিয়ে ছিল, আমি তো ঢাকায়, আমার বড় ভাই ছিল হচ্ছে পুলিশে চাকরি করে, সে তার ক্যাম্পে ছিল। বাড়িতে আম্মা 11:30টার সময় চলে গেছে হচ্ছে আমার মামাতো বোনের বিয়ে। ভাবিদের নিয়ে যাবে, কিন্তু ভাবি বলছে যে আমার বড় আপাদের সহজ সরল, তাকে বলছে যে আমি আমি আর আপা একসঙ্গে যাবানি ইসের পরে, নামাজের পরে গাড়ি ঠিক করে রেখে গাড়ি ঠিক করে রেখে গেছে। তারপরে আপনার আহ, আপার ওই ভাবির ভাই আসছিল হচ্ছে বৃহস্পতিবার রাতে। ভাবি আবার হচ্ছে বৃহস্পতিবার রাতে এসে ভাবিকে একটা টাকা দিছে। ভাবি আবার তার আগে ভাবির পরিবারের সঙ্গে একটু যোগাযোগ কম করতো না বললেই চলে। তাই ভাবির ভাই এসে টাকা দিছে, টাকা দিলে সেই টাকাটা আবার ভাবি আমার বড় আপা সহজ সরল তারে বলছে যে এই টাকাটা নিয়ে ওই টাকাটা নিয়ে আমার মানে আমার আমাদের বাড়ির থেকে আমার ভাবির বাড়ি 1 কিলোমিটার কম হবে। আপনি বলুন, আমি 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 শুনতে পাচ্ছি, জি। 1 কিলোমিটারের কম হবে, ওইটা দিতে পাঠাইছে। এর মধ্যে এসে গ্রামবাসী এসে উদ্ধার করছে। এখানে আমাদের পরিবারের কেউ ছিল না আপা। আমার বোন এসে যখন কান্নাকাটি করতেছে, রুমে তালা মারা, রুমে গেট দেওয়া, তখন গ্রামবাসী, জুমার দিন ছিল, জুমার নামাজ শেষে আপা চিল্লাপাল্লা করতেছে, এর মধ্যে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করছে। আপনি জানলেন কিভাবে? আমাকে ফোন দিছিল আমার ফুফাতো ভাই, আমাকে ফোন দিছে যে ভাবি করছে। আপনার এমনিতে ধরেন সরকার থেকে আপনি দেখেছেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে, তো তিনি বলেছেন তিনি কৃষি বিষয়ক ছাড়া অন্য কোনো প্রশ্নের উত্তর নেবেন না। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা প্যারোলের আবেদনই করেননি, আর স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টির প্রশ্নই বা নিতে চাচ্ছেন না। কি মনে হয় আপনাদের? আপা আমি মনে করি এটা স্বরাষ্ট্র উপদেষ্টার, আমি মনে করি দূরদর্শিতার অভাব। কারণ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনের, এটা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনের পরেই বর্তায়। কারণ হচ্ছে এটা এখন যদি কেউ দায়িত্ব না নিতে চায় তাহলে সে কতটুকু
রাষ্ট্রের জন্য ক্যাপাবল, এটা তার কাছে এই প্রশ্নটা ছেড়ে দিলাম। আর এর এর আগেও একটা বিষয় নিয়ে কথা বললে সে কৃষি না পেঁয়াজের দাম বলছে, যাক আল্লাহ তারে হেফাজত করুক, সেই দোয়া করি। এমনিতে কি মানে আরেকটা আবার আমরা আরেকটা প্রশ্ন করছিলেন যে আমরা পেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করি নাই, সেটা বাগেরহাটের ডিসি মহোদয় সে কিন্তু একটা বিবৃতি দিছে, সেখানে বলছে যে আমার কাছে আসছিল। তার ডিসি মহোদয়ের কাছে যদি আমরা যাই, তাহলে ডিসি মহোদয় যদি বলে যে আপনারা যশোর জেলে যে যশোর জেলা প্রশাসকের কাছে যে আবেদনটা করেন, তাহলে আমরা সেটা করব না কেন? আমরা যদি 8 ঘন্টা 7-8 ঘন্টা গাড়ি নিয়ে লাশ নিয়ে যশোর যেতে পারি, তাহলে আমরা কি এটা পারতাম না? বা এটা জাতির কাছে প্রশ্ন, আমার আমার প্রশ্ন থাকলো এটা। এখন জাতিরে এইটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে, জাতিরে ভোকাস বানানোর একটা পরিকল্পনা। যাক, এটা জাতি বোঝে, এখন জাতি সবকিছুই বোঝে, এটার সবকিছুর ভার তাদের কাছে ছেড়ে দিলাম। আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ যেটা আপনি যতটুকু জুলুম করবেন একটা মানুষের পরে, যতটুকু অন্যায় করবেন, সেই অন্যায়টুকু আপনার বা আপনার পরিবারের বা আপনার পূর্বপুরুষেরও দিতে হবে। এটা দুনিয়াতে রেখে যেতেই হবে আপা, এটা 100% দুনিয়াতে রেখে যেতেই হবে। এমনিতে এই ঘটনাটা তো সারা দেশে খুবই আলোড়িত, সবাই খুবই মর্মাহত হয়েছেন। সরকারের তরফ থেকে কেউ আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? না, সরকার তরফ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নাই। কেউ আপনাদের কোনো হুমকি ধামকি ভয় ভীতি দেখাচ্ছে? না না, ভয়ভীতি আমাদের দেখাচ্ছে না। ওকে। এমনিতে ধরেন শুধুমাত্র ছাত্রলীগ করে এই অপরাধেই এরকম পার হতে হবে, আপনার কি মনে হয় এই ঘটনাটা কি শুধু সাদ্দামের একার, নাকি জেলখানায় এরকম আরো অনেক বন্দী আছে? জেলখানায় এরকমের আপা, জেলখানায় দেখা না করতে গেলে বোঝা যাবে না যে আওয়ামী লীগের কর্মীগুলো কি কষ্টে আছে। আমি যেহেতু রাজনীতি করি না, আমার এটা মাথায় নাই যে জেলখানায় মানুষগুলো কি কষ্টে আছে আপা। এটা যদি মানে আপনার যদি কোনো বাইরের কোনো সংস্থা দিয়ে ভিজিট করানোর সুযোগ থাকে, এই দেশের কোনো সংস্থা এখন কথা বলে না। আপনার কোনো বাইরের কোনো সংস্থা দিয়ে যদি সুযোগ থাকে, তাহলে আপনি একটু মানে মানুষের যে আর্তনাদ, ভিতরে আর্তনাদ, বাইরের যারা দেখা করতে তাদের আর্তনাদ, এটা একটু মানে দেখবেন যে কি অবস্থায় আছে প্রতিটা আওয়ামী লীগের নেতাকর্মী, কি অবস্থায় আছে এটা তারাই ভালো, তাদের পরিবারই সাফার করতেছে এবং তারাই জানে যে কি অবস্থায় আছে। একটা ওয়ার্ডের কর্মী, তার ওয়াইফ, আমি দেখা করতে গেছিলাম আমার ভাইয়ের সঙ্গে যখন বাগেরহাট ছিল তখন, তা একটা ওয়ার্ডের কর্মী, সে আজ 7-8 মাস জেলে, একটা ওয়ার্ডের ছাত্রলীগের পোস্টেরও না, এই অবস্থা। এমনিতে ধরেন আপনার ভাতিজা সম্পর্কে, মাত্র 9 মাস বয়স একটা শিশু, সে তো ফেরেশতার মতো পবিত্র, তার সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন, শিশুদের সম্পর্কে। ভাতিজার সাথে তো আমি তো চাকরি করি, আমি এই ভাতিজার যেদিন থেকে আমাদের বাড়ি থেকে আসা ধরছে, আমি প্রায় সপ্তাহে মানে 1-2 সপ্তাহ পর পরই আসার চেষ্টা করি। আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের বয়স হচ্ছে 5 মাস, আমার ভাতিজার বয়স হচ্ছে 9 মাস। তা আমি আমার মেয়ের কাছে যতটুকু সময় দিছি, তার প্রায় কাছাকাছি সময় আমার ভাতিজারে কাছেও দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর বাবা নাই। ও পুরুষ মানুষ দেখলেই তাকে হাসি দিয়ে তার কোলে যাবে, মানে ও তো বাবার ইটা পায় নাই, বাবা কি জিনিস। ও পুরুষ মানুষ দেখলেই, আমার আম্মাকে বলতাম, আম্মা পুরুষ মানুষ দেখলেই এরকম করে কেন করে, ও তোর বাবার গন্ধ খোঁজে। তা আমার ভাইপো, ওর নাম হচ্ছে শেহজাদ হোসেন হাসান নাজিব,
শেহজাদ রাখছে ওর মা, আর হাসান হচ্ছে ওর বাবার নামের সঙ্গে নাম, আর নাজিফ রাখছে হচ্ছে ওর বাবা। তা তার জন্য অনুভূতিটা কি বলবো আপা, এগুলো বলতে গেলে আর মানে ভালো লাগে না। পৃথিবী মনে হয় যে পৃথিবীতে আমাদের মানে আমার আমার মানে দেখাতো দৃষ্টিতে মৃত্যুর তো কোনো কালভেদ সময় নাই, কিন্তু দেখা দৃষ্টিতে আমার কাফনের কাপড়টা আমার ভাইপো কিনবে, আর আমি আমার কিনা লাগছে আমার ভাইপোর কাফনের কাপড়। এটাই হচ্ছে সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা। আহ তো আপনার মা এখন কি বলছেন? আমার মা শুধু কান্নাকাটি করে। আর আমার মা হচ্ছে আমার ভাইপোকে ওই ভাইপোকে দোয়েল পাখি কথা বলতে বলতো দই পাখি, দই পাখি বললে ভাইপো এইভাবে এইভাবে ডাকতো। মা এখন কান্নাকাটি করে আর ওইটা বলে ডাকে। খুব কান্নাকাটি করতেছে, শুধু বিহুশে কালকে অনেকবারই বিহুশে পড়ছে। তার তো মেজর একটা অপারেশন করা হয়েছে, 1.5 মাস তো হয়নি মনে হয়, 1 মাস হইতে মনে হয়। তো আপনারা মানে কোনো বিচার চান? রাষ্ট্রের কাছে এখন তো বিচার হবে না আপা। এখন বিচার হলে তো আমার ভাই ফেরালে মুক্তি পেত। বিচার তো অবশ্যই চাই, রাষ্ট্রেই তো বিচার নাই, বিচার কার কাছে চাইবো? বিচার যদি থাকতো তাহলে তো আমার ভাই ফেরালে মুক্তি পাইতো। এটাই আপা, বিচার আল্লাহ আল্লাহ করবে, আর কি বলবো। এমনিতে আপনাদের পাড়া প্রতিবেশী গ্রামের মানুষজন তারা কি বলছেন? সবাই মর্মাহত, সবাই কষ্টে মর্মাহত, সবাই সবাই বলছে এটা মেনে নেওয়া যায় না। একটা মানুষ সে ফেরালে মুক্তি পাবে না, এটা মানা যায় না। আর জেলখানায় আপনার ভাই, আপনি বলছিলেন যে সে শুধুই কান্নাকাটি করছে, দিন সময়গুলো সে কিভাবে কাটাচ্ছে এটা ভাবি তো আমার বুকে ব্যথা করছে। ওইটাই চিন্তা করছি আবার কিভাবে, আমরা তো শুধু ওইটাই চিন্তা করছি যে কিভাবে, আমরা তো এখানে ভাই বোন আছি, একজন একজনের সাথে কথা বলতেছি। এই যে আপনার সাথে কথা বলতে বলতে 40 মিনিট সময় পার হয়ে গেছে, এটাও একটা সময় পার হয়ে যাচ্ছে, খারাপ সময়। কিন্তু আমার ভাই তো সেই সময়টা পাচ্ছে না। তাহলে তার প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড একটা বছরের সমান হচ্ছে। আওয়ামী লীগের কাছে আপনাদের কোনো দাবি দেওয়া আছে? কোনো বিচার চাওয়া কিংবা তাদের কিছু করণীয় আছে? আওয়ামী লীগের কাছে চাওয়া পাওয়া শুধু একটাই, যে আপনারা দেশে আসেন, কর্মীগুলোকে বাঁচান, এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত করেন, আর যেন দ্বিতীয় কোনো সাদ্দাম তৈরি না হয়। আর কোনো দ্বিতীয় সাদ্দামের হতাশার কারণে সাদ্দামের বউ এবং সন্তান যেন এই পৃথিবী মায়া ত্যাগ না করে। আর কোনো সাদ্দাম যেন কোনো কনস্টেবলের পাও ধরে না বলে যে আমার 1 মিনিট আমার হাত করাটা খুলে দেন, আমি একটু আমার ছেলেকে কোলে নিব। এটাই আওয়ামী লীগের কাছে আমার দাবি। তারা তো দেশে আসার মতো পরিস্থিতি কি আছে তাদের এখন? দেশে আসার মতো পরিস্থিতি নাই, কিন্তু এটা তো এভাবে আর কত সাদ্দাম দেখবেন আপনারা? সবাই মিলে যদি একসাথে নামে, একবারেই নাই কিছু হলো। কোন রাজনীতি তো আর আমরা বুঝি না, কিন্তু দেশে তো একটা এইভাবে আর কতদিন, 17-18 মাস তো কি হলো এটা তো দেখতেছে না, এভাবে আর কতদিন? হুম। তো আপনার কাছে কি এটা আপনাদের এমপি কে বলেন না যে আপনারা আসেন? না, আমার সাথে তো আপা এইগুলো নিয়ে পলিটিক্স নিয়ে আমাদের কথা হয় না।
আমি তো পলিটিক্স করি না, কারণ তার সাথে আমার কথা হয় ওইটুকুই, পরিবার কেমন আছে, সাদ্দামের কিছু লাগবে কিনা, আইনি সহায়তায় কোনো সমস্যা আছে কিনা, এইটুকুই। মানে আমি ছাড়া তো সাদ্দামের মানে ই করার কেউ নাই। আমার বড় ভাই পুলিশে চাকরি করে, আমি একটা বেসরকারি চাকরি করি। একটা হ্যারাসমেন্ট, এখন দেশের যে আইন, ভাইয়ের উপকার করতে যেও দেখা একটা হ্যারাসমেন্টের শিকার হতে পারে। এই যে আপনার সাথে লাইভ প্রোগ্রাম করতেছি, এটা নিয়েও একটা হ্যারাসমেন্ট হতে পারে, কিন্তু এটা তো আমার আমার তো আর ভাই, আমার তো এটা করতেই হবে। ভয় আমি লাগে না? পলিটিক্সে আপনার ভয় লাগে না? না, ভয় লাগার কিছু নাই আপা। কারণ হচ্ছে যখন সিচুয়েশন মানুষকে মানে শিখায় যে আসলে কিভাবে চলতে হবে। আম, একটা 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 সন্তান জন্ম নিল, 9 মাস বয়স হলো, কিন্তু বাবা কোলে নিতে পারলো না, বাবা একবার ধরতেও পারলো না, তাই না? জানি না বাংলাদেশের মানুষ তারা হয়তো তারাই জানে কি করবে। বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের কোনো আহ্বান আছে কিনা? বাংলাদেশের মানুষের প্রতি একটাই কথা, আপনারা ইনসাফ ইনসাফ যখনই শুনি একটা বক্তৃতা দেন, ইনসাফ ইনসাফ। আপনারা হাদি হাদি ভাই মারা গেছে, হাদি ভাইয়ের প্রতি আপনারা ইনসাফ চাইছেন। আজকে আমার ভাইপোটার প্রতি কি ইনসাফ করা হয়েছে? আমার ভাবির প্রতি কি ইনসাফ করা হয়েছে? আমার ভাই প্রতি কি ইনসাফ করা হয়েছে? বাংলাদেশের প্রতি কোনো রাগ ক্ষোভ কিছুই নাই, শুধু আমাদের এই দেশে জন্মগ্রহণ করা হয়েছে সবচেয়ে পাপ। আর আমার ভাই আওয়ামী লীগ করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ, এছাড়া আর কিছু বলার নাই। কারণ বাংলাদেশের কাছে চাওয়ার মতো কিছু এখন আমাদের কাছে নাই। আমরা কি চাইবো? আমরা চাইলে, আমার কথা হচ্ছে বাংলাদেশ সুষ্ঠুভাবে চলুক, সবাই সবার বিচার পাক, মানবাধিকার লঙ্ঘন না হোক। কিন্তু কখনো কোনো দিন আওয়ামী লীগের আমলে হাত করা পড়া অবস্থায় জানাজায় গেছে, কিন্তু জানাজার লাশ এসে গেছে, এটা হচ্ছে কিনা এটা আমার জানা নেই। বাংলাদেশের কাছে কোনো প্রত্যাশা এখন নাই। শুধু বলি যে দেশটা অমানুষ থেকে মানুষ হোক, মানুষগুলো একটু তার যে মৌলিক চাহিদাগুলো, মৌলিক নিরাপত্তাটা সেটা পাক, এটাই আপা। আপনি শুরুতে বলছিলেন যে আজকে আওয়ামী লীগ হওয়ার কারণে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এমন একটা দিন, মানে এটাই একটা অপরাধ যে আপনি আওয়ামী লীগ করেন। এমন একটা দিন আসবে যে আওয়ামী লীগ না করাটাই অপরাধ। এটা এটা আপা বলছি, এটা কারণ হচ্ছে আপনি তো আওয়ামী লীগ বানায় দিচ্ছেন। আপনি যে অন্যায় করতেছেন, ওই অন্যায় দেখে তো আর একটা লোক আপনার আওয়ামী লীগ হয়ে যাচ্ছে অটোমেটিক। অন্যায়কারীকে কেউ প্রশ্রয় দেয় না আপা। অন্যায় যখন যেটা করবেন, মানুষ প্রতিবাদ না করতে পারলে, যারা সচেতন এবং সামাজিক মানুষ, তারা প্রতিবাদ করতে না পারলেও তারা পিছন দিয়ে যে ওটাকে ঘৃণা করে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রতিবাদী হওয়া দরকার আছে। সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। মিডিয়াদেরও বলছি, আপনারা অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, অনেক কিছুই করতেছেন, এগুলো করেন না দয়া করে। দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষগুলোকে ভালোবাসেন। শুধু একটি বলবো, আর দ্বিতীয় সাদ্দাম হতে দিয়েন না।